ম্যানচেস্টার ইউনাইটেড টানা ৩টা ম্যাচে জয় পেয়েছে প্রিমিয়ার লিগে। অন্যদিকে লিভারপুল টানা ৪ ম্যাচ হেরে বসেছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দেখলে আপনি এখন খুঁজে পাবেন ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের ঠিক ওপরে অবস্থান করছে। কি অদ্ভুত সময়ে আমরা অবস্থান করছি। লিভারপুল ব্রেন্টফোর্ডের কাছে নাকানি চুবানি খাইয়ে হেরেছে রাদার। ৩-২ গোলের স্কোর লাইন দেখে আপনি হয়তো সেটা বুঝতে পারবেন না, কিন্তু ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ওই ম্যাচে ব্রেন্টফোর্ডই এগিয়ে ছিল। দারুণ একটা লং থ্রো থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন ব্রেন্টফোর্ডের ফুটবলার নামটা ওয়াত্তা এবং ঔতারা এবং তারপরে আরও একটা গোল করেছেন শেডে। এরপর গিয়ে লিভারপুলের ফেরা কেরকেজের গোলে সেই ফেরার পরেও ইগোর করলেন এবং লাস্টে আসলে মোহাম্মদ সালাহর কাছ থেকে এসেছে লিভারপুলের গোল। কিন্তু ঘটনা যেটা হয়েছে, 1 মাস আগেও লিভারপুল কোথায় ছিল সেখান থেকে কোথায় তারা নামছে। আর্নে স্লট তিনি যদি আপনি হিসাব করেন, লিভারপুল 4টা প্রিমিয়ার লিগের ম্যাচ তারা হারলো এবং কি হলো যে মাঝখানে তারা একটা ম্যাচ জিতলো ফ্র্যাঙ্কফুর্টের সাথে। এছাড়া লিভারপুল কিন্তু পুরো একটা অপয়া অক্টোবর যদি বলেন সেটা লিভারপুলের জন্য আসলে এই মুহূর্তে বলতে হবে। কিন্তু আপনি যদি জিনিসগুলো খেয়াল করেন, লিভারপুল ঢুকছে কোথায়? লিভারপুল ঢুকছে ফার্স্ট গোলটা যদি আপনি খেয়াল করেন সেটা থ্রো থেকে, একটা থ্রোয়িং, সেখান থেকে ওই যে ব্যাক পোস্ট দিয়েই কিন্তু আবার গোলটা হলো, যেটা আমরা আগের ম্যাচে আমরা কথা বলেছিলাম। গোল যদি করেন এইরকম গোল, তাহলে আপনি খুশি হয়ে যাবেন এই কারণে, কারণ এই গোলগুলো ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করা গোল। কি দারুণ একটা অ্যাসেস ছিল, আমি নামটা ভুলে গেছি, ওই টিমের সবচেয়ে লম্বা ফুটবলার যিনি, দুর্দান্ত একটা ফ্লিক এবং ওখান থেকে উতারার একটা চমৎকার। লিভারপুল কিন্তু আপনার হচ্ছে এই জায়গাটাতেই ঢুকছে, তারা ব্যাক পোস্টে মনে এইটা নিয়ে 8টা না 9টা গোল তারা কনসিড করলো। ওই জায়গাটার মধ্যে লিভারপুল আবারও খাবি খেলো এবং সেকেন্ড গোলটা আপনি যদি দেখেন, তারা হচ্ছে কাউন্টার অ্যাটাকের ভুলে কিন্তু তারা হচ্ছে সেই জায়গায় সামলাতে পারলো না, সেখান থেকে হচ্ছে সেটা তিনি গোল করলেন। লিভারপুল আর্নে স্লট বলছিলেন যে প্রতিপক্ষ দলগুলো এখন জানে আমাদেরকে কিভাবে ফেস করতে হয় এবং তাদের সেই স্ট্র্যাটেজি সামলানোর মতো আমরা কাউন্টার কি জবাবটা দেবো সেটা আমার কাছে নাই। লিভারপুল ট্রেনিংয়ে নাকি আপনার ওই ফার্স্ট গোল যেভাবে তারা কনসিড করলো, সেইটার হচ্ছে গিয়ে ওই ধরনের সিচুয়েশনে পড়লে কিভাবে ডিফেন্ডিংটা করতে হবে সেই কাজটা তারা প্র্যাকটিসে নাকি বেশ কয়েকবার করেছে। লাভ কি হলো? তারা আবারও কিন্তু ফার্স্ট গোলটা কনসিড করলো সেখানে। এবং আপনি যদি লিভারপুলের শেষ 4টা ম্যাচ লিগেতে তারা হেরেছে, ওই ফার্স্ট গোল খাওয়ার টাইমিংগুলো যদি দেখেন, প্রথম 15 মিনিটের মধ্যেই তারা পিছিয়ে পড়ছে সবসময়। না, যে গোলগুলো খেয়েছে, যে ম্যাচগুলো হেরেছে, এর ভেতরে তো তারতম্য হবে। শেষ ম্যাচে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে হেরেছে, সেটা একরকম হার, কিন্তু যেটা আসলে কনসার্নিং লিভারপুলের জন্য সেটা হচ্ছে আর্নে স্লটের ম্যাচের শেষে এই বক্তব্যটা, যখন তিনি বলছেন যে 8টা ম্যাচ তারা হেরেছেন, তার ভেতরে তার কাছে মনে হয়েছে সবচেয়ে বাজে খেলে হেরেছে লিভারপুল এই ম্যাচটা, অর্থাৎ ব্রেন্টফোর্ডের এগেইনস্টে। একে তো আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে 5-1 গোল জেতার পর একটা স্বস্তি লিভারপুলে এসছিল, কিন্তু সেই স্বস্তির সবটুকু উড়ে গেল এই ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে। আর্নে স্লট কি বলছেন আমরা একটু দেখে নেই। আমার মতে এই 4 ম্যাচের সবচেয়ে বাজে হার ছিল এই হারটাই। উনি হাসছেন কেন আমি জানি না, এর ছবি আসলে পাঠানো ছিল, যে কথা বলেছেন সেই অনুযায়ী ছবি বসানো উচিত। যাই হোক, এই যে হারটা লিভারপুলের, এই হারের পেছনে কয়েকটা ব্যাপারে আমরা আলোচনায় যদি আসি। লিভারপুল এই ম্যাচের শুরুতে জানতো যে লিভারপুলকে এই ম্যাচটা জিততে হবে, কারণ লিভারপুলের একটা ছন্দ আবার ফিরে আসার কিছু ইঙ্গিত পাওয়া গেছে শেষ ম্যাচটাতে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে। মোহাম্মদ সালাহ স্টার্ট করলেন, কিন্তু মিডফিল্ডে আমরা দেখলাম কিছুটা চেঞ্জ, যেখানে আপনি ম্যাক অ্যালিস্টারকে খুঁজে পেলেন না। ডিফেন্স লাইনে যান, সেখানে আরও একবার ভার্জিল ফন ডাইক, যার ভেতরে একটা ঝামেলা চলছে বলে এখন মনে হচ্ছে, লিভারপুলের ক্যাপ্টেন, এবং একমাত্র মামারদাশভিলি, তিনি মোটামুটি সব কিছু মিলিয়ে ঠিক আছেন। এই ছাড়া লিভারপুলের পুরো 11-এ আপনি কোনো জায়গায় দেখবেন না যে কোনো ফুটবলাররা তাদের ভেতরে সেই চ্যাম্পিয়ন মেন্টালিটিটা আছে, যেটা কিছুদিন আগেও ছিল, রাতারাতি প্রায় পুরোটা হারিয়ে গেছে। এই যে লং থ্রো থেকে যে গোলটা তারা কনসিড করছে, এবং পেনাল্টিতে যদি আসি, ভার্জিল ফন ডাইক তিনি ওই ফাউলটা করলেন, পায়ে একটা বাড়ি মারলেন, যেটা ছিল একেবারে লাইন বরাবর, এবং যে রেফরি মাঠে ছিলেন সেই রেফরিকে নিয়ে আবার অন্য কাহিনী আছে। রেফরি ফার্স্ট হাফে যিনি ছিলেন, সেকেন্ড হাফে তিনি স্টার্ট করতে পারেন নাই, 4th অফিসিয়াল পরে গিয়ে ওই ম্যাচ পরিচালনা করেছেন, এবং এই কারণেই সম্ভবত তিনি প্রথমে ওইটা পেনাল্টি দেন নাই, যেহেতু তিনি 4th অফিসিয়াল, পরে ভিআর জানা গেল ওইটা পেনাল্টি। ফন ডাইক বুঝতেই পারলেন না যে এই বলের প্লেয়ার যাচ্ছে অন্যদিকে, তিনি তার পায়ের নিচে বাড়ি দিয়ে বসলেন। এবং ব্যাড লাক কতটুকু সেটা হচ্ছে অন দ্য লাইনের মধ্যে আপনি সেই জিনিসটা করেছেন। এখন লিভারপুল তারা বলছে এটা হচ্ছে একটা সফট চার্জ ছিল, এবং আর্নে স্লট তো ডিরেক্টলি আপনার প্রেস কনফারেন্সে বলেছেন যে এখানে একজন লোক দেখান যে হচ্ছে যে এইটা পেনাল্টি ছিল, এই হিসেবে সে আমাকে যুক্তি দেখাতে পারবে।
কারণ উনি বলছেন অনলাইন, এটা সফট চার্জ। আচ্ছা, লিভারপুল নিজেদের আনলাকি না তো, পায়ে তো বাড়ি দিয়েছে পরিষ্কার, বল তো নাই। হ্যাঁ, কিন্তু এই জায়গাটার মধ্যে তাদের কথা হচ্ছে ওই অন দা লাইনের হিসেব নিকেশটা তাদের কাছে লিভারপুলের কাছে মন মতো হয়নি এবং ক্লিয়ার না। ফার্স্ট হাফে গাকপোর এগেইনস্টেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু মানে খালি চোখে দেখে মনে হয়েছে সেটা পেনাল্টি আসলে লিভারপুল ডিজার্ভ করতো, সেই জিনিসটা হয় নাই। এখন আর্নে স্লটের উপরে আপনার প্রেশারটা পড়বে, এটা খুব স্বাভাবিক। এবং আপনি যখন 400 মিলিয়ন পাউন্ড খরচ করেন যে একটা দল বদলে, এবং সেই দল বদলের পর আপনি পুরো হিসাবটাও যদি দেখেন, একই টিকে ছাড়া এখনো কেউই আসলে মানে খুব যে পারফরমেন্স আপনাকে টানা কনসিস্টেন্ট দিয়ে গেছে। হ্যাঁ, কেরকেজ হয়তো একটা গোল করেছে, কিন্তু আপনি ওই ফার্স্ট গোলের মধ্যে লিভারপুল যখন গোলটা কনসিড করলো তখন হচ্ছে কেরকেজের ভুলও কিন্তু আপনি সেই ম্যাচটার মধ্যে পাবেন। ইসাককে তো আপনি পাচ্ছেনই না। ফ্লোরিয়ান ভার্টস গতকালকের ম্যাচে তার কোনো শর্টস অন টার্গেট নাই, তার কোনো অ্যাসিস্ট তো হওয়ার কোশ্চেনই আসে না। তিনি আসলে গতকালকের ম্যাচে হচ্ছে পুরো মূর্তির মতো ছিলেন। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কি লিভারপুলের চলার পথে মানে আরো প্রেশারটা তাদের এগেইনস্টে চলে যাচ্ছে। যখন আপনি এত টাকা খরচ করে এত প্লেয়ার নেওয়ার পর, চ্যাম্পিয়ন হয়ে সিজন শুরু করার পর, আপনি হচ্ছে এখন পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে গেছেন। লাস্ট সিজন আপনি 16 ম্যাচে মনে হয় আপনি এতগুলো গোল কনসিড করেছেন, এবার আপনি কত ম্যাচের মধ্যে লাস্ট সিজনে গোটা ম্যাচে হেরেছিলেন 4টা, প্রিমিয়ার লিগে এবার আপনি টানা 4টা ম্যাচ হেরে বসেছেন। দেখুন, এই যে ইউনাইটেডের উত্থান বা লিভারপুলের পিছিয়ে যাওয়া, এটা কেবলই মাত্র 8টা-9টা ম্যাচ হয়েছে, এটা নিয়ে হয়তো আমরা কথা আপাতত কিন্তু আপনি একটা জিনিস হিসাব করেন, লাস্ট সিজনের আগের সিজনটা যখন ম্যানচেস্টার সিটি, তাদের তো অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 9 ম্যাচের মধ্যে তারা 6টা ম্যাচ হেরে গিয়েছিল। একটা ব্যাড রান কিন্তু তাদের গিয়েছে, এবং সেইটার পরে যে লিগ জেতা যায় না, ঘটনাটা এমন না, কিন্তু আপনার সেইটা কিন্তু তাদের লাস্ট সিজনে ভুগিয়েছে। আপনি হিসাব করেন, আজকের রাতে আর্সেনালের ম্যাচ আছে, আপনার সাথে এখন আর্সেনালের পয়েন্টের ব্যবধান হচ্ছে 4, লিভারপুলের কথা বলছি। আর্সেনাল সেই ম্যাচটা জিতলে আপনার সাথে পয়েন্টের ব্যবধান হয়ে যাবে 7 হলেও এখনো আমরা 10 ম্যাচের সেই গন্ডিটা পেরোইনি। এই কারণে লিভারপুলকে এখন আপনি ধরে রাখতে পারেন, কিন্তু দুশ্চিন্তা অন্য জায়গাতে, যে কারণে বলা হচ্ছে যে তারা চান্স ক্রিয়েট করছে না। ইউনাইটেডের এগেইনস্টে লিভারপুল এক গাদা সুযোগ তৈরি করেছে। চেলসির সঙ্গে ম্যাচটার কথাও আমি ওই একইভাবে ধরতে চাই, কিন্তু এই ম্যাচে হতাশার হচ্ছে এই ম্যাচে আপনি ওই ডেটা যদি দেখেন, স্ট্যাটগুলো দেখবেন যে আপনি সেখানে ব্রেন্টফোর্ড এগিয়ে আছে, এবং বডি ল্যাঙ্গুয়েজ, খেলার যে স্টাইল, যখন 2-0 হলো তখন আপনি জানেন যে ব্রেন্টফোর্ড ভালো করছে। সেকেন্ড হাফের শুরুতে যখন লিভারপুল আবারও ম্যাচে ফিরেছে, তখন আবারও ব্রেন্টফোর্ড চাপে ফেলেছে লিভারপুলকে, এবং এটা বোঝা যাচ্ছিল যে থার্ড গোলটা হয়তো সময়ের ব্যাপার। আপনার কাছে মনে হবে যে লিভারপুল পরিবর্তন করিয়ে এখন বোধহয় ম্যাচে ফেরার চেষ্টা করবে, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। এই সময়টা আর্নে স্লটের জন্য এবং লিভারপুলের জন্য খুব কঠিন, কারণ এই সময়গুলো যত দীর্ঘায়িত হবে তত তারা এখনো হয়তো, এই যে আপনার কাছে মনে হচ্ছে ছিটকে গেছে কিছুটা, আমার কাছে মনে হচ্ছে না এখনো ছিটকে যায়নি, কিন্তু এই ধারা চলতে থাকলে তো এরপরে এই ছিটকে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকবে না। লিভারপুলের হাতে তাই সময় কম আছে। এই যে আপনি মিড উইকে গেম খেলবেন, এরপরে অ্যাস্টন ভিলায় হওয়ার কথা নেক্সট গেম উইকে, এবং তারপরে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে। সো আপনার আসলে ফুরসত নাই একটুও, আর ওইদিকে আপনি আরো চাপ নিজের দিকে বাড়াচ্ছেন। তবে এটাও ঠিক, আসলে আপনার দিন শেষে লিভারপুলের এই যে আপনার গেল 7 ম্যাচের মধ্যে 6টা ম্যাচ কিন্তু তাদের অ্যাওয়ে খেলতে হয়েছে। অবশ্য তারা হচ্ছে নিজেদের মাঠেও তারা হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে, রাইট? লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড যে ম্যাচটা হলো, এই সব কিছু নিয়েই আর্নে স্লট এখন হচ্ছে আপনার পড়ালেখা করতে বসবে। বোঝা যাচ্ছে যে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলতে চান। ম্যানচেস্টার ইউনাইটেড না বলার না ভাই, না বলে তো হচ্ছে কি আপনার কোনো উপায় নাই। টপ 4 এর টিম কেন কথা বলবেন? যেই দলটা হচ্ছে কি আপনার এই আমরিমের আন্ডারে প্রথমবারের মতো 3টা ম্যাচ তারা একটানা জিতলো, অবিশ্বাস্য। হ্যাঁ, তার মানে অবস্থা আসলে দাঁড়িয়ে গেছে 5টা ম্যাচ জয়ের দিকে যাবে কিনা। ম্যাচে যখন আমি লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে একটু হচ্ছে কি আমার কথাবার্তা ম্যানচেস্টার ইউনাইটেডকে আশা জাগানি হচ্ছিল, আপনি কিন্তু যাতা বলেছিলেন, অতীত রেকর্ডের কারণে। দেখেন, ইউনাইটেড তারা টানা 3টা প্রিমিয়ার লিগ ম্যাচ তো জিতেছে, এবং ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে তারা 3-0 গোলে এগিয়ে গিয়েছিল। কি অদ্ভুত, কি অবিশ্বাস্য! হ্যাঁ, মানে মাতিয়াস কুনিয়া, এমবুয়েমো গোল করেছেন, সবাই ক্যাসেমিরো গোল করেছিলেন শুরু, মানে ফার্স্ট হাফে, এবং তারপরে গিয়ে সেকেন্ড হাফে ড্যানি ওয়েলব্যাক যখন একটা ফ্রি কিক থেকে গোল করলেন, ম্যাচটা একটু ঘুরে গিয়েছিল কিছু সময়ের জন্য। এরপরে গিয়ে 3-2 হলো, পরে গিয়ে এমবুয়েমো বললেন যে না ভাই, আর কোনো সুযোগ নাই। রুবেন আমরিম এই ম্যাচে জয়ের পরে তিনি উচ্ছ্বসিত। তিনি বলেছিলেন লিভারপুলকে হারানোর পরে যে এটা তার ইউনাইটেড ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় বা সবচেয়ে ভালো জয়, কিন্তু এই জয়ের পরে তিনি বলছেন যে এই জয় তিনি খুশি, কারণ এই ম্যাচটা তার দল কন্ট্রোল করতে পেরেছে। এবং তিনি এত পরিষ্কার কথা বলেন, এত স্বচ্ছ একজন লোক। দেখুন কি বলছেন, যা খুশি বলতে পারেন, কিন্তু লিভারপুলের আসলে ওই ম্যাচে হারটা প্রাপ্য ছিল না।
জয়টা আমরা ডিজার্ভ করতাম, কিন্তু হারটা ওরা ডিজার্ভ করে না। আপনি হাসতে পারেন, কিন্তু রুবেন আমরিম ভাই সলিড লোক, মানে যা বিশ্বাস করেন তাই বলেন। জয়টা আমরা ডিজার্ভ করতাম না, কিন্তু ওরা ডিজার্ভ করে না, এটা তো হলোই। আমার মনে হয় আজ সব ঠিকঠাক ছিল। এটা একটা কমপ্লিট পারফরমেন্স ছিল, পায়ে বল ছিল, ওপরে গিয়ে ডিফেন্স করেছি, নিচে নেমে ডিফেন্ড করেছি আজ, তাই আগের চেয়ে ভালো লাগছে। ভালো বলেছে। এবং আরো একটা জিনিস বলেছেন যে এত উচ্ছ্বসিত হওয়ারও কিছু নাই, হচ্ছে না। তিনি সেই জিনিসটা মেনশনও করে দিয়েছেন যে 3 ম্যাচ আগেও এখানে যখন আমি বসেছি, আমি আর কতদিন থাকছি, আমার ভবিষ্যৎ কি, এইসব নিয়ে কথাবার্তা বলতে হয়েছে। এখন 3 ম্যাচের ব্যবধানে সেটা ঘুরে গেছে, আবারও যে 3 ম্যাচ পর সেই কথা হবে না সেটাও তিনি হচ্ছে গিয়ে মনে করিয়ে দিয়েছেন। সুতরাং এত উচ্ছ্বাসের কিছু নেই। তবে মানে একটা জিনিস ভালো হয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেড একটা খাদের কিনারাতে আলটিমেটলি চলে গিয়েছিল। মাঝখানে আপনার যেরকম বাজে ফর্ম তাদের ছিল, সেখান থেকে কিছু স্টেটমেন্ট পারফরমেন্স কিন্তু তারা ধীরে ধীরে বিল্ড আপ করছে। আপনি এমবুএমের খেলাই দেখেন, গতকালকে তিনি জোড়া গোল করলেন এবং 2টা গোলে আমার কাছে চমৎকার লেগেছে। ব্রাইটনের এগেইনস্টে তার রেকর্ড বরাবর ভালো, এবং সেই রেকর্ডটা তিনি ধারাবাহিকভাবে এক ম্যাচে মনে হয় তিনি ব্রাইটনের এগেইনস্টে খালি গোল করতে পারেন, এবং সেটা তিনি টেনেছেন। এবং নতুন সাইনিং, সেটাও একটা প্লাস পয়েন্ট যে নতুন সাইনিং হিসেবে তিনি গোল করেছেন। এখন এটার ফলে ইউনাইটেড এখন পয়েন্ট টেবিলের যেখানে আছে 4 নম্বরে। আজকে রাতে প্রিমিয়ার লিগে ম্যাচ রয়েছে আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেস। আমরা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা আরেকবার একটু দেখে নিই, কারণ ওই জায়গায় 2 নম্বর দলটা আপনার মাথায় একটু খচখচানি তৈরি করতে পারে। 2 নম্বর দলটার নাম সান্ডারল্যান্ড, যারা চেলসিকে হারিয়ে দিয়েছে এবং চেলসিকে 2-1 গোলে হারিয়ে সান্ডারল্যান্ড নিউলি প্রমোটেড টিম, যারা হামজা চৌধুরীর লেস্টার সিটিকে ফাইনালে শেষ মুহূর্তে গোল খাইয়ে বিদায় করে দিয়ে এই জায়গায় এসে, তারা এখন প্রিমিয়ার লিগের 2 নম্বরে। গতবার আমরা নটিংহ্যাম ফরেস্টকে ওইসব জায়গায় দেখেছি। সান্ডারল্যান্ডের ক্ষেত্রটাই আপনি দেখেন, গতকালকের ম্যাচে এই জয়টা তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। তারা প্রথমে গোলটা কনসিড করলো, গার্নাচোর কাছ থেকে একটা দুর্দান্ত একটা গোল দেখলাম, এবং এরপর তিনি হচ্ছে ওই ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ওই পোজে আমাদ দিয়ালো, রাসমুস হয়লুন্ডকে সাথে নিয়ে যে ছবিটা আহমেদুল্লাহর পোজও বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে, ওইটা তিনি করতে চেয়েছিলেন, কিন্তু পেড্রোনে তো সেই জায়গায় আসলেন, এরপর ওই ছবিটা আসলে আর তোলা হয়নি। কিন্তু এই জায়গায় গার্নাচোর গোলটা দুর্দান্ত ছিল। তবে চেলসিকে আসলে নিজেদের ডিফেন্সিভ এররের কারণেই ধুকতে হচ্ছে। চেলসি বাকি ম্যাচটাও সেইখানেই তারা খেয়ে গেল। শেষের গোলটা কি করলো? শেষের গোলটা মানে সবাই নিচে নামলেন না, সবাই ভাবলেন যে আমরা বোধহয় ওপাশে গিয়ে গোল দিয়ে দেবো, নিচে নামার প্রয়োজন নাই। খুব আয়েসি এবং আলসে ভঙ্গিতে কয়েকজন নামছেন, ওই দিয়ে সান্ডারল্যান্ড গোল দিয়ে ম্যাচ জিতে গেছে। এবং এইটাই হচ্ছে মানেস্কার জন্য হচ্ছে গিয়ে আরো মানে টাফ টাইম। আপনি হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে আপনি বড় জয় পেয়েছেন, কিন্তু আপনি লিগেও তো লাস্ট 2 ম্যাচের মধ্যে আপনি হচ্ছে গিয়ে মানে ধুকেছেন। আলটিমেটলি চেলসিকে নিয়ে যতটা হাই হোপ ছিল, হ্যাঁ ইনজুরি একটা বড় ম্যাসিভ কারণ, তারপরও হচ্ছে গিয়ে চেলসির মনে হয় টাফ টাইমটা চলে এসেছে। আর্সেনাল আজকের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারালে শীর্ষস্থানে তারা আরও লিড বাড়াবে, এবং আর্সেনালের এই ম্যাচটা গুরুত্বপূর্ণ এই কারণে। তবে আর্সেনালের জন্য কাজটা খুব সহজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ক্রিস্টাল প্যালেসই তো আপনার লিভারপুলকে ধরিয়ে লিভারপুলের ব্যাট টাচটা শুরু করলো। যদিও খেলা এমিরেটসে, সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। দেখা যাক প্রিমিয়ার লিগে আজকে রাতে কি পাল্টায় আর কিভাবে পাল্টায়। হল্যান্ড গোল করবে আজকে, অ্যাস্টন ভিলা ম্যান সিটির খেলা আছে, তাই গোল করবে নাকি? করতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.